সব জয়েন করো, আমি এসে গেছি। সব কোথায়? হাই, কেমন আছো? সব কেমন আছো? গুড ইভিনিং। সব ভালো আছো তো? সব দেখো, অডিও ভিডিও সব ঠিকঠাক আছে কিনা, কেউ তো একজন কমেন্ট করো। আজকে এমনি জামাই ষষ্ঠী। সব হয়তো জামাই ষষ্ঠী খেতে চলে গেছে। হাই, সব কমেন্ট করো, কে আছো? তাহলে হয়তো কমেন্ট হচ্ছে, তাহলে তো বুঝতে পারবো সব ঠিকঠাক আছে কিনা। না, Paushali Das is watching. ঠিক আছে কিনা একটু দেখো পৌশালী, একটু দেখো তো অডিও ভিডিও সব ক্লিয়ার কিনা। রঞ্জিতা পল এসে গেছে ডিয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সব আসবার জন্যে। আজকে একটু এমনিতেও মানে জামাই ষষ্ঠী আমি বুঝতে পারছি, আর সবার একটু অসুবিধা হবেই আজকের দিনে। হ্যাঁ, তো সব কে কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। রঞ্জিতা পল লিখছে এসে আছি আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি গো। তোমরা খুব ভালো থাকলে আমিও খুব ভালো থাকি। সিজলিং শাইনি ইজ ওয়াচিং। থ্যাংক ইউ। কেননা তোমাদের জন্য যেহেতু আসি, তো তোমরা ভালো থাকলে সত্যি আমিও ভালো হয়ে যাই, আমারও মন খুব খুব ভালো হয়ে যায়। রঞ্জিতা পল লিখছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো কজন হলো আজকে? এমনিতেও মানে হয়তো জামাই ষষ্ঠীর অনেকেই খেতে যাবে, তো সেই কারণে হয়তো অনেকেই থাকতে পারবে না। তথাপি আমি জানি, কিন্তু তথাপি দেখি কজন হয়, একটু দেখে নি। সিজলিং শাইনি লিখছে হাই আন্টি, কেমন আছো? খুব ভালো আছি গো। তুমি কেমন আছো? তুমিও নিশ্চয়ই খুব ভালো আছো। আর তোমরা, আমি সবসময় মানে মন থেকে আশীর্বাদ করি যে তোমরা খুব খুব ভালো থাকো, তোমাদেরকে যেন ঈশ্বর খুব খুব ভালো রাখে। রঞ্জিতা পল বলছে বাহ, খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ, দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তো কজন হলো? এখানে তো দেখাচ্ছে অনেকে, এখানে বুঝতে পারছি না, এখানে আবার আচ্ছা, তো লেট করব না, হ্যাঁ, যেহেতু দেখো আমি তো একটু লেট করেই আসি, 10টায় আসি, তো সে কারণে আর লেট করছি না। যারা তোমরা পরে জয়েন করবে তারা একটু রেকর্ডিংটা শুনে নিও প্লিজ। আর শুরু করে দিচ্ছি, হ্যাঁ। তো করবো তো শুরু, নাকি কজন হয়েছে? তো দেখো, আজকে আমার মানে আমার নিজেরও ইচ্ছে ছিল, শুধু আমি মানে উম, বলছি না যে আমাকে রিকোয়েস্ট করেছিল। তো আমারও খুব ইচ্ছে ছিল যে অনেক দিন আবার সেই বাংলাদেশের গল্প আসছে না, ওপার বাংলার গল্প আসছে না, রিকোয়েস্ট এসেছে। তো আমার ইচ্ছা ছিল কি যে খুব পুরোনো দিনের একটা গল্প তোমাদের কাছে নিয়ে আসবো, কেন গল্পটা আমার এত বেশি ভালো লেগেছে। তো সেই কারণে তোমাদেরকে না শুনিয়ে আমি আর থাকতে পারছি না। তো শুরু করে দিচ্ছি, হ্যাঁ। পূর্ববঙ্গের একটা ঘটনা, মানে এখন বাংলাদেশের একটা ঘটনা হচ্ছে। এই ঘটনা অনেক আগের, মানে খুব পুরনো, মানে খুব পুরনো। মানে তখনকার দিনের, তুমি গল্পটা তোমরা যখনই আস্তে আস্তে শুনবে, তো তোমরা বুঝতে পারবে যে কতটা পুরনো দিনের ঘটনা, হ্যাঁ। তো যাই হোক, যে পাঠিয়েছে সে বলল পুরনো দিনের, প্রচুর পুরনো দিনের ঘটনা। তো দেখো, সেইভাবে সাল তারিখ ডেট আমি ঠিক জানি না, কেন সে বলেনি, জাস্ট গল্পটা বলেছে। তো যাই হোক, এখন আমি যে সময়ের কথা বলছি সেই জায়গাটা হচ্ছে নোয়াখালীর চাঁদপুর বলে একটা জায়গা আছে। তো যারা জানো যে নোয়াখালীর চাঁদপুর, তো তারা তো নিশ্চয়ই জানবে, আর তো নতুন করে তাদের ভাঙিয়ে বলার কিছুই নেই। তো যাই হোক, এখন ওই তোমার সুহাসিনী, মানে ওই বাড়ির একটা পরিচয় দিচ্ছি। সুহাসিনী দেবী, ওনার আহ, তিন ছেলে, দুই ছেলের বউ, তাদের নাতিপুতি, যেই রকম এক বাড়িতে প্রচুর থাকতো তখনকার দিনে। তো ওইরকম ওনারও এরকম একদম ভরা সংসার যাকে বলে। তো ছোট ছেলের মানে এই বেশ মাস দুয়েক আগে ছোট ছেলের বিয়ে হয়। তো ছোট ছেলের যখন বিয়ে হয়, মনে হচ্ছে এখন থেকে মাস না মানে ওই সময় যেই ঘটনাটা বলছি তার মানে মাস 2-3 আগে ছোট ছেলের বিয়ে হয়। তো ছোট ছেলের বিয়ে হয় বেশ ভালোই অবস্থাপন্ন ঘরের, আর দেখতেও খুব সুন্দর, নামও তার ছিল লক্ষ্মী। তো লক্ষ্মী তার নাম ছিল, দেখতেও সুন্দর, সব দিকেই ঠিকঠাক আছে। তো এখন সুহাসিনী কি করেছেন, উনি না এবার যখন মানে ওদের নতুন বউকে তো মানে রাত বিরেত তো বার করতে নেই কোথাও, যেহেতু নতুন আছে। তো সেই জন্যে এবারে সুহাসিনী দেবী কি করেছেন,
ওদের একটা নিমন্ত্রণ পড়েছে, মানে নোয়াখালী কি বলতো একটু জলের জায়গা, মানে যেইখানেই তুমি যাও না কেন তোমাকে নৌকা করে যেতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। এখন এর কথা বলছি না, আমি যেই টাইমের কথা বলছি তখন, এখনো জলের জায়গায় ওটা বটে। তো যাই হোক, এখন ওরা কি করেছে, পুরো ফুল ফ্যামিলির নিমন্ত্রণ ছিল তোমার একটা বেশ অনেকটা দূর পাশের গায়ে, গাই বলছি কেন, যে তখন আরো গ্রাম ছিল, তো পাশের গায়ে নিমন্ত্রণ ছিল ওদের বউ ভাতের। তো এর আগেও আমি বলেছিলাম যে বাংলাদেশে বউ ভাত কিন্তু দুপুরবেলা হয়। তো বাংলাদেশে বউ ভাত দুপুরবেলা হয়, এখন তাও একটু পরিবর্তন হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দুপুরবেলা বউ ভাত হয়, বিয়ে রাত্রে হয়। তো সুহাসিনী দেবীরা কি করেছেন, ফুল ফ্যামিলি ওরা যখন বউ ভাত খেতে গেছে, এইবার যখন বউ ভাত খেয়ে ওরা ফিরছে, তো দুপুরবেলা খাওয়া, তারপরেই দেখো এতগুলি লোকের পাত ওঠা, তারপরে ফেরা, তো বেশ বিকাল গড়িয়ে ঠিক সন্ধ্যা টাইমটুকু, সেই সময় ওরা বাড়িতে ফিরছে নৌকা করে। তো নৌকা করে যখন ওরা ফিরছে, একটা রাস্তা ছিল হচ্ছে, মানে ডাঙা দিয়েও রাস্তা একটা ছিল, সেটা হচ্ছে গরুর গাড়ি করে আসতে হবে, কিন্তু ওই রাস্তাটা হচ্ছে যদি ওই রাস্তা করে আসে তাহলে শ্মশানের পাশ থেকে, কি এমনকি শ্মশানের ওপর থেকেও হতে পারে, এরকম আর কি রাস্তাটা, ওটাকে শ্মশানের পাশ বা ওপর যাই বলো, ওই রকম একটা রাস্তা দিয়ে আসতে হয়। তো সেই কারণে ওরা কি করেছে, নৌকা করে ফেরার সিদ্ধান্ত নিয়েছে, যে নতুন বউকে নিয়ে শ্মশানটা হতে হবে না, কিন্তু গঙ্গাটাও, মানে গঙ্গা না, ওদের হচ্ছে তোমার নদী, তো ওই নদী বা খাল যাই বলো, তো ওটাও কিন্তু ওই শ্মশানের পাশে, কিন্তু ওটার ওপর থেকে যেতে হবে না, মিনিমাম তোমার ওই উঁচু ভিটিটা হচ্ছে শ্মশান, তার নিচে হচ্ছে ওই খাল দিয়ে ওরা যখন নৌকা করে ফিরছে, ঠিক শ্মশানের কাছটাতে আসছে, ওই ওই যেই জায়গাটায় ওরা এসেছে, ওখানটা না একটা ভুরকুণ্ড গাছ ছিল। ভুরকুণ্ড গাছ বিশাল বড় হয়, তোমার ওই জাস্ট বট গাছের মতন, মানে দেখতে আলাদা হলেও আমি বলছি প্রকাণ্ড একটা, মানে ওই বট গাছের মতন প্রকাণ্ড একটা ভুরকুণ্ড গাছ আছে। ওই ভুরকুণ্ড গাছটা এমন একটা ভাবে আছে, ডাঙার মধ্যে ওর গোড়া, আর ও ঝুঁকে পড়েছে ওই নদীর মধ্যে। হ্যাঁ, তো এখন ওরা যখন নৌকা করে ঠিক ওই শ্মশান লাগোয়া ভুরকুণ্ড গাছের তলা থেকে যখন ওদের নৌকাটা যাচ্ছে, হঠাৎ করে এমন একটা হাওয়া দিল, অন্ধকার করে, চারিদিকে অন্ধকার করে, শো 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 করে একটা হাওয়া আসলো, মানে ঝড় বৃষ্টির হাওয়া একরকম, আর এই হাওয়াটা যেন, মানে ওইখানে ওদেরকেই যেন মনে হয় অ্যাটাক করবার জন্যে, যেন মনে হয় হাওয়া ওখানেই সৃষ্টি হয়েছে হাওয়াটার। হ্যাঁ, এবার শো শো করে এমন করে এসে ওই ঘূর্ণির মতন নৌকাটাকে নিয়ে উথালি পাথালি করছে। তো এখন যে নৌকা চালাচ্ছে, হ্যাঁ না, সে কি করেছে, মাঝি প্রাণপণে দাঁত টানছে যে এই ঘূর্ণিঝড়টার থেকে যাতে নৌকাটা ওপাশে বেরিয়ে যায়, কিন্তু উনি যত টানছে, আর মানে হয় না, দেখো একটা এমন হচ্ছে হাওয়াটা, বলছে ধরো যে তোমাকে যদি একটা মাছি, মানে তুমি যতই তোমার হাতে কোনো খাবার থাকলে সরিয়ে নাও, মাছিটা ঘুরে ফিরে ওখানেই যাবে, জাস্ট ওই রকম করে হাওয়াটা ওই নৌকাটা যত টেনে নিচ্ছে, হাওয়াটা যেন নৌকাকে নিয়েই এরকম উথালি পাথালি করতে করতে নৌকাটা ঠিক ডাঙায় উঠবে, পুরো মানে আরেকটু হলে চড়া ধরে নিয়েছে নৌকা, ঠিক সেই সময় নৌকাটা পাল্টি খেয়ে যায়। তো এদিকে ধুলো ঝড়, এত ধুলো, ওই ঝড়ের সাথে এত পরিমাণে ধুলো উঠছে যে তাকিয়ে থাকা মুশকিল, চোখে মুখে ধুলো ঢুকে যাচ্ছে, বালি ঢুকে যাচ্ছে, তাকিয়ে থাকা মুশকিল। এবার যাই হোক করে লোকে কেউ চোখ কচলাচ্ছে, কেউ চোখ চেপে ধরে ওই ডাঙাটার মধ্যে হাঁটু জলের মতো নেই, ওরা নেমে গেছে। হাঁটু জলের মতন ওরা নেমে গিয়ে যখন সবাই ডাঙায় উঠেছে, তো সেই সময় ওদের খেয়াল হলো লক্ষ্মী নৌকাতে নেই। লক্ষ্মী নতুন বউ, সে নৌকার ভেতরে নেই,
অথচ প্রত্যেকে কেউ জলের হাফ জলে পড়ে রয়েছে, কেউ ডাঙায় উঠে দাঁড়িয়ে রয়েছে, অথচ লক্ষ্মী নেই। তো যাই হোক, ঠিক এই সময় খোঁজাও মুশকিল। এমনিই আমি বলেছিলাম বেলা পড়ে সন্ধ্যা হয়ে আসছিল, আর ঠিক সেই সময়তেই ঝপ করে সন্ধ্যাটাও হয়ে গেছে। এবার যেহেতু খুব গ্রামের ব্যাপার, তো সন্ধ্যা মানে প্রচণ্ডই সন্ধ্যা, যেহেতু চারিদিকে গাছ গাছালি, হ্যাঁ, বড় বড় বুক সমান সব গাছ, মানে এমনি ঘাস জঙ্গলও বুক সমান। তো যাই হোক, এখন ওরা তো লক্ষ্মীকে খোঁজ খোঁজ খোঁজ, চারিদিকে খোঁজ পড়ে গেছে। তারপরে তোমার ওই নৌকার যে মাঝি, সে তখন ওই নৌকাটাকে এরকম তুলে, ওর মধ্যে হারিকেন টারিকেন ছিল, ওর যা যা ছিল, এখন তো জ্বালাতেও পারছে না, দেশলাই পেশলাই যাই ছিল ভিজে গেছে। যাই হোক করে ওরা তখন বলল কি, এইখানে তো এরকম মানে যে যেদিকে পারলো ছড়িয়ে গিয়ে লক্ষ্মীকে খোঁজার চেষ্টা করছে। তো যখন লক্ষ্মীকে পায়নি, তখন এরা বলছে কি, চলো আমরা বাড়িতে যাই, বাড়ির থেকে আমরা কিছু নিয়ে এসে, আরো লোকজন নিয়ে এসে আমরা লক্ষ্মীকে খুঁজি। এভাবে আমরা খুঁজতে পারবো না, পুরো অন্ধকার হয়ে গেছে, তো কি করে খুঁজবো। এবার কেউ কেউ ভাবছে কি জলে ডুবে গেল নাকি, এটাও ভাবছে। তো যাই হোক, তখন ওরা সবাই ছেলেরা দৌড়ে বাড়িতে গেল, আরো লোকজন আনলো, মানে হ্যাজাক বাতি, বলছে হ্যাজাক বাতি নিয়ে এসছে, হারিকেন নিয়ে এসেছে, কিন্তু লক্ষ্মী নেই, মানে লক্ষ্মী নেই। তো যাই হোক, সব ওরা বাড়িতে আসে। এবার মানে চিন্তায় পড়ে গেছে, বিআইকে কি জবাব দেবে, তাহলে কি জলে ডুবে গেল নাকি, ঠিক আছে যদি জলে ডুবে যায় তো আমরা পরের দিন সব দেখবো। রাতটুকু মানে ওদের বিভীষিকার মতন সবাই জেগে বসে কাটিয়েছে, যেহেতু নতুন বউ, একটা বদনামেরও তো ব্যাপার আছে। ঠিক সেই দিন মানে আমি বলতে পারছি না, বলছে এই 3টে 3:30, মানে ওরা তো ওই ঘড়ি ধরে বলছে না, বলছে ভোর রাত্রির, মানে ওই 3টে 3:30 হবে, বলছে ভোর রাত্রিরে হঠাৎ মানে লক্ষ্মী, মানে শাশুড়ি কি করেছে, মানে সুহাসিনী কি করেছিল, ওই গেটটার ওখানে বসে রয়েছে, সবারই তো মন খারাপ, কেউ মানে ঘরে গিয়ে যে ঘুমাবে সেটা কেউ করতে পারছে না। তো শাশুড়ির দাওয়াই বসেছে, মাটির দাওয়া ছিল, দাওয়াই বসেছে, কেউ দাওয়ায় আরো 2-3 জন আছে, কেউ ঘরে দরজা খোলা অবস্থাতেই কেউ কাঁদছে, কেউ মানে একটা অসহায় একটা ব্যাপার, যে কি হবে এইবার আমাদের। তো সেই সময় ওই 3টে 3:30 বা 4টে, যেহেতু ভোর রাত্রির বলেছে, সেই সময় লক্ষ্মী মেন যে ওদের ওই বেড়া দেওয়া মেন যে গেট, ওই বেড়াটাকে যখন খুলেছে, কাচ কাচ করে যখন আওয়াজ হয়েছে, হঠাৎ না মানে সুহাসিনী দেবীর ঘুম ভেঙে গেছে। তো ঘুম মানে একটু তন্দ্রা মতন বারিন্দায় বসে ঝিমাচ্ছিল, তখন দেখছে ওর যে ঢুকছে বাড়িতে, ওর যে চাল, ওই চালটা মানে কেমন একটা করে, ও যে হারিয়ে গেছিলাম, কান্নাকাটি, দৌড়ে আসা, আমাকে তোমরা ফেলে এসেছো কেন, কিচ্ছু না, অবলীলাক্রমে ও ঠিক স্টেপ বাই স্টেপ পা দিয়ে, আর পায়ের মধ্যে নতুন বউ মল পড়া ছিল, ছম 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 একটা আওয়াজ করে অবলীলায় ও ঘরে ঢুকে গেছে। মানে কোনো কৈফিয়ত না, কোনো কিচ্ছু না, ও আস্তে আস্তে নিজের ঘরে ঢুকে গেছে, তো ঠিক ছম ছম আওয়াজ করতে করতে। তখন সুহাসিনী দেবী না ওর মুখের দিকে যখন তাকিয়ে রয়েছে, পাশ থেকে যখন লক্ষ্মী বেরিয়ে গেল, তো তখন সুহাসিনী দেবীর মনে হলো যে মানে মাছ ধুলে, মাছ ধরলে পুকুরে বা গঙ্গায় একটা আঁশটানি, একটা বিশ্রী জলের গন্ধ বেরায়, ঠিক ওই রকম একটা গন্ধ লক্ষ্মীর গা থেকে বেরাচ্ছে, লক্ষ্মী যখন পাশ থেকে বেরিয়ে গেছে। তো উনি কিন্তু কিছু একটা সন্দেহ করেছে। এবার বাড়ির লোক যখন উঠে ডাকাডাকি করেছে, তো তখন বাড়ির লোক বলছে, হ্যাঁ তুমি কোথায় ছিলে, তোমাকে কত খুঁজলাম, এই মানে সবাই ওকে ছেঁকে ধরেছে, মানে ও কি করে আসলো তখন কারোর কাছে ওই ব্যাপারটা মাথায় আসেনি। হ্যাঁ, ওদের কাছে মাথায় এসেছে বাড়ির বউ বাড়ি ফিরে এসেছে, ব্যাস ওদের মাথায় শুধু এটুক এসেছে যে যাক, আমাদের আর বিআইয়ের কাছে কোনো কথা বলতে হবে না, বাড়ির বউ বাড়ি ফিরে এসেছে। কিন্তু সুহাসিনী দেবীর কিন্তু সন্দেহ, যেহেতু সুহাসিনী দেবীর একটা পরিচয় তোমাদেরকে দিয়ে রাখি, সুহাসিনী দেবীর বাবা হচ্ছে নামকরা ভূতের ওঝা,
হ্যাঁ, হাওয়া বাতাস লাগা বলো, হ্যাঁ, কারোর বাড়ি বন্ধন করা বলো, এই জিনিসগুলি সুহাসিনী দেবীর বাবা করতেন, এটা সবাই জানে। এমনকি যেই সমস্ত পাড়া থেকে এরাও জানে যে কোন ঘরের মেয়ে আনছে, মানে ওদেরও একটা গর্ব ছিল যে ওই রকম একটা নামকরা গুণিনের মেয়েকে এই বাড়ির বউ করেছে। তো সেহেতু সুহাসিনী দেবী অতি মানে তাড়াতাড়ি, কেউ না বুঝলেও উনি কিন্তু বুঝে গেছেন যে এই লক্ষ্মীর ভেতরে কিছু আছে, এই লক্ষ্মীর সেই লক্ষ্মী না, আমাদের ঘরের বৌমা না, এটা উনি বুঝে ফেলেছেন খুব চট করে। যেহেতু ও যখন যাচ্ছিল, ওর শরীরের থেকে যখন ওই ধরনের একটা মেছো আশের গন্ধ আসছে, তো তখন ওনার তখনকার দিনে হলেও আর কারোর মাথায় না আসলো, ওনার মাথায় এসেছে ও বাড়ি চিনে আসলো কি করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে ও কোথায় ছিল? আর বাড়িতে এসেই বা ও কেঁদে কেটে একটা, তখনকার দিনে কম বয়সী মেয়েদের বিয়ে হতো, যে কান্নাকাটি করে যে আমাকে এরকম ফেলে রেখে এসেছো, আমার ভয় করছিল, বা কোনো কিচ্ছু না, ও নিজের ঘরে চলে গেছে। তো যাই হোক, বাড়ির লোক তো তখন খুব আনন্দ, যাক ঘরের বউ ফিরে এসেছে, আর খুঁজতে হলো না, বিআইকে কিছু বলো, যে যার ঘুমিয়ে পড়েছে। কিন্তু একজনের চোখে ঘুম নেই, সেটা হচ্ছে সুহাসিনী দেবীর চোখে ঘুম নেই, ওনার মাথায় নানান রকম চলছে। তো যাই হোক, তার পরের দিন থেকে শুরু হয়ে গেল, যেদিন লক্ষ্মী ঢুকেছে তার পরের দিন থেকে শুরু হয়ে গেল, হঠাৎ করে বেশ রাত হলে, যখন সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ঠিক সেই সময় উপদ্রব শুরু হলো। বলছে পেঁচা ডাকছে, এটা কোনোদিন হয়নি ওদের, কোনোদিন হয়নি যে ডাকতেই পারে গ্রামের দিকে পেঁচা, কিন্তু এভাবে একদম মানে যেন মনে হয় কাটায় কাটায়, যখন বেশ নিশি রাত্রির হচ্ছে, সেই সময় ভুতুম পেঁচার একটা বিভৎস ভয়ানক ভয়াল একটা ডাক, ওই ডাক গাছের শাখায় শাখায় ঘুরে বেড়াচ্ছে, একটা নয় বেশ কিছু পেঁচা, মানে এই শাখা, মানে একজন যখন ডেকে উঠছে, তো ওই রকম ভয়াল ভাবে আরো চারিদিক দিয়ে ওই রকম ভুতুম পেঁচাগুলি ডেকে উঠছে। তো তখন সুহাসিনী দেবীর একদম নিশ্চিত হয়ে গেল যে লক্ষ্মী এসছে, লক্ষ্মীর সাথে কেউ ঢুকেছে ঘরের মধ্যে, এমন কিছু ঢুকেছে। কিন্তু উনি যেহেতু গুণিনের মেয়ে, উনি এটুক ভালো মতন জানতেন যে আমার এই ও যে লক্ষ্মীর ভেতরে যে কিছু আছে, যেটা কিনা আমি বুঝতে পারছি, এটা যদি আমি আর কাউকে বোঝাই, তারা যদি বুঝে যায়, তাহলে লক্ষ্মীর থেকে ওদের বিপদ আছে। তো আমাকে কিছু করতে পারবে না, যেহেতু আমি গুণিনের মেয়ে, আমার শরীর বাঁধা, আমার কাছে তাবিজ আছে, কিন্তু আর বাদ বাকি লোকের ক্ষতি করে দেবে যখন তারা জানবে যে লক্ষ্মীর ভেতরে কোনো আত্মা আছে। সেই কারণে উনি কাউকে বলতে পারছে না। হ্যাঁ, এখন উনি দেখছেন, সুহাসিনী দেবী দেখছেন যে ঠিক রাত হলে যেরকম পেঁচা ডাকছে, মানে আবার ওই রকম ভোর রাত হলে তখন আবার এত শেয়াল ডাকছে, নিশ্চয়ই শেয়াল ডাকে, কিন্তু এই শেয়াল ডাকার ভেতরে না একটা ভয়ের একটা মানে মানে করুণ কান্না টাইপের এইরকম শেয়াল ডাকছে। তো এখন সুহাসিনী দেবী ভাবছে যে আমাকে আর একটা দুটো দিন ওকে আমার দেখতে হবে যে ঘটনাটা কতটা ঠিক, আমিও তো ভুল হতে পারি, একটা বইয়ের নামে আমি এরকম বলবো, তারপরে যদি সত্যি সত্যি এরকম কিছু না হয় তো ভালো কথা। এখন উনি যখন যে জিনিসগুলি উনি বুঝবেন, সেগুলি তো আর কেউ বুঝবেন না। তো এখন দেখছে, ওই সুহাসিনী দেবী দেখছেন যে লক্ষ্মী মানে বলছে সকালে উঠে স্নান করা ওই রকম নেই, মানে একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা থাকতে ভালোবাসে, যেটা কিনা কোনোদিন ও ছিল না। ও ঘুম থেকে, তখনকার দিনে এখনো অনেকে আছে, ভোরবেলা ঘুম থেকে উঠে স্নানে যেত, স্নান করে এসে এবার যদি কোনো নতুন বউকে, কেউ তো কিছু করতে দিত না, তথাপি যদি কারোর কিছু করার থাকতো ও করতো। কিন্তু ও এইটা সুহাসিনী দেবী দেখছে, ওর ভিতরে একটা মানে একটা পৈশাচিক একটা, ওর চাল চলন অঙ্গভঙ্গির ভেতরে না একটা পৈশাচিক ভাব রয়েছে, যেটা কিনা খুব ভয়াল, খুব মানে একটা মানে দেখলে মানে আটকে ওঠার মতন একটা ব্যাপার। হ্যাঁ, তো ও কিন্তু যখন ভাবছে যে এইবার তাহলে
পুরোপুরি আমি মোটামুটি শিওর হয়েছি যে লক্ষ্মীর ভেতরে সত্যিই কোনো আত্মারূপী কিছু ঢুকেছে। এখন কি করা যায়, আমার বাবাকে খবর দিতে হবে। হ্যাঁ, তো বাবাকে যখন ও খবর দেবে, তো সেই সময় ও ভাবলো কি যে তার আগে আমাকে একটা কিছু করতে হবে, বাবা আসার আগে, যাতে ও আমাদের ঘরের কারোর সর্বনাশ না করে ফেলে, তার একটা ব্যবস্থা তো অতি অবশ্যই করতে হবে। হ্যাঁ, তো শুয়ে শুয়ে ভাবছি যে কি, আমি তো ওই অত কিছু জানি না, তো আর একে আমি আটকাবো কি করে, কিছু আমি বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, তো একদিন সন্ধ্যাবেলা কি হয়েছে, সুহাসিনী দেবী বসে রয়েছে, এই সমস্ত নিয়ে সবসময় টেনশন করছে, তো সুহাসিনী দেবী বসে রয়েছে, তো হঠাৎ কি হলো, লক্ষ্মী কি করলো, ঘর থেকে না, মানে এটা কি করে বলবো, বলছে বাথরুম করতে করতে, ছটছট ছটছট করে বাথরুম করতে করতে বাইরে বেরিয়ে গেল সন্ধ্যাবেলাতে। তো এখন না হকচকিয়ে গেছে সুহাসিনী যে এটা কি হলো। হ্যাঁ, ছেঁচা 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 করতে করতে বাচ্চারা যেরকম বাথরুম করে, ও ওই রকম বাথরুম করতে করতে পুরো চলে গেল বাইরের দিকে। হ্যাঁ, তো কোথায় গেল কোথায় গেল, উনি কি করেছেন, তাড়াতাড়ি করে না ওই ঘরে গেছেন। এবার অন্ধকার তো, মানে সব ঘরের মধ্যে হারিকেন জ্বললেও না, মানে আমাদের এই লাইটের মতন এতটা তো আলো হতো না। উনি কি করেছে, ছুটতে গিয়ে রান্নাঘর থেকে হারিকেন নিয়ে এসেছে। যখন হারিকেন নিয়ে উনি যাচ্ছেন, বলছে কি ওই বাথরুম করতে করতে গেছে, আর বাথরুমের উপরে তো ওর পাটাও ছাড়ছাড় করে যখন পড়ছে, বাথরুমটা তো আগে আগে পড়ছে, ওর স্টেপটা পরে পরে পড়ছে, তো সেই সময় দেখছে পায়ের স্টেপগুলি পুরো উল্টো। বলছে যে পা যে টয়লেটের মধ্যে দিয়ে দিয়ে যে গেছে, বলছে পুরো গোড়ালিটা সামনের দিকে, আঙুলগুলি পেছন দিকে। তো এইভাবে যখন ও যেতে যেতে যখন হারিকেনটা নিয়ে এইরকম ধরেছে, তো সেই সময় ও মাথাটাকে এইরকম পুরোপুরি ঘুরিয়ে, মানে বডিটা ঘুরিয়ে, মাথা ঘুরিয়ে না, বডিটা পুরোপুরি ঘুরিয়ে তখন বলছে যে তুই, মানে একটা খ্যাক খ্যাক করে একটা হাসি দিয়ে বলছে কি, এমন দৃশ্য, এমন মানে ও তখন ওখানে মাথা ঘুরে পড়ে যাবে, তখন বলছে তুই আমাকে চিনে গেছিস তাই না, তুই আমাকে চিনে গেছিস, হ্যাঁ, তোর আমি শেষ করে ফেলতাম জানিস, শুধু তোকে আমি ছুতে পারছি না, তুই যে আমাকে চিনে গেছিস সেই জন্যে তোকে আমি শেষ করে ফেলতাম, কিন্তু তোর হাতে তাবিজ, আমি তাই তোকে ছুতে পারছি না বলে এমন একটা, মানে বলছে একটা বিভৎস একটা রূপেও রূপান্তরিত হয়ে গেল। দেখে তখন ওই জায়গায় সুহাসিনী মাথা ঘুরে পড়ে গেছে। যখন মাথা ঘুরে পড়ে গেছে, এবার ধপ করে যখন আওয়াজ হয়েছে, তখন সব ভেতর থেকে ওরা উঠে, কি হলো, কে পড়ে গেছে কে পড়ে গেছে, তখন সব ছুটে এরকম সুহাসিনী দেবীর চোখে মুখে জল দিয়ে এবারে নিয়ে এসেছে ঘরে, যে কি হয়েছে তোমার, কি হয়েছে। তো ও তখনও কাউকে বলেনি, যে যেহেতু ও মেরে ফেলে দেবে লক্ষ্মী, সেই জন্যে তখন ও স্বামীকে বলছে, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি আজকেই এই একটা করো। তখন ও কিছু কিছু ঘটনা সব বললে জানে, যে ধরো যদি ওর স্বামীও রিয়াক্ট করে বসে লক্ষ্মীর সামনে, তখন তো লক্ষ্মী ভাববে যে আমার ব্যাপারটা জেনে গেছে, তখন যদি লক্ষ্মী ওকে মেরে ফেলে, সেই তখন বলছে তুমি পরের দিন, বলছে তুমি আজকেই বলো যে তুমি কালকে সকালে তুমি, মানে এই ভোর রাত্রে তুমি বেরিয়ে যাবে, যেহেতু নৌকা নৌকা করে যেতে হয়, তো তুমি বাবাকে ডেকে নিয়ে আসবে, আর বাবাকে তুমি বলবে যে আমি বলেছি, খুব আমার সংসারে খুব ভয়াল একটা ঘটনা, যেন উনি একদম সাথে সাথে ওনার যত জিনিসপত্র যা কিছু আছে সব নিয়ে যেন বাবা চলে আসে। তো বলল কি যে ঠিক আছে আমি তাই করছি। এখন ওর হাজবেন্ড যখন চলে গেছে, এবারে মানে যাবে, বাবাকে সব বলবে, নিয়ে আসবে, সেই সময়টুকু সুহাসিনী বলল যে একটা কিছু করে ওকে আমার আটকাতে হবে, যাতে ও, মানে ও যদি এখন এই বাড়ির থেকে ভয়ে চলে যায়, কিছু কারোর একটা ক্ষতি করে দিয়ে চলে যায়, প্রাণের ক্ষতি করে দিয়ে চলে যায়, তাহলে আমার সর্বস্ব চলে যাবে, আর লক্ষ্মীকে আমি জীবনের তরে আর পাবো না, কারণ ও যদি চলে যায় তো ও তো লক্ষ্মীর ভেতরে আছে, লক্ষ্মীও চলে যাবে। তখন কি করেছে সুহাসিনী দেবী, তখন কি করেছে, মুঠো ভরে উনি সরিষে নিয়েছে, কালো সর্ষে মুঠো ভরে নিয়ে
উনি সারা বাড়িতে ছিটিয়েছে যে প্রাথমিক কিছু কিছু জিনিস যেটা কিনা ওর বাবা ওকে শিখিয়েছিল, সেই জিনিসগুলি ও তখন পুরো বাড়িতে এইরকম ছড়িয়ে দিয়েছে, যাতে মানে ও কারোর ক্ষতি করে এই বাড়ির থেকে না চলে যেতে পারে। তো যাই হোক, এখন যখন ওই রকম ছড়িয়ে দিয়েছে, তো লক্ষ্মী ঘরেই ছিল, ও আর ঘর থেকে এখন হয়তো কিছু বুঝে হোক, না বুঝে হোক, না জেনে হোক, ও আর বাড়ির থেকে বেরায়নি। তখন সন্ধ্যাবেলায় যখন সুহাসিনী দেবীর বাবা আসলেন, ও তো বাড়িতে ঢুকেই না নাক টানছে, তো গন্ধ পেয়ে গেছে, যেমন মাছ মাংসের গন্ধ পায়, উনি ওই রকম গন্ধ পেয়ে গেছে। উনি ওই রকম গন্ধ পেয়ে বলছে যে দাঁড়ান বিয়ান, আমি এখন বাড়িতে ঢুকবো না, আপনি ঢুকে যান, আমি ঢুকবো না। বলে উনি কি করেছেন, কেন বলবে, জামাই আনতে গেছিল তো। জামাই আনতে, হ্যাঁ বললো যে আমি জামাইকে বলছে যে আমি এখন ঘরে ঢুকবো না। তো যাই হোক, এবার সুহাসিনী দেবীর হাজবেন্ড তো ঢুকে গেছে ঘরে। তখন কি করেছে ওই সুহাসিনীর বাবা, কি করেছে, পুরো বাড়িটা আগে বন্ধন করেছে, পুরো বাড়িটা বন্ধন করে তারপরে ও বাড়িতে ঢুকেছে। তারপরে বাড়িতে ঢুকে তখন বলছে যে এইবারে তোমরা এক কাজ করো, একটা গাছের এরকম একটা ডাল দিয়েছে, মানে ওটাকে অনেকে দাতুন ডাল বলে, কি জানি একটা ডাল ওটাকে বলে, সেই ডাল যেই ডাল দিয়ে আর কি মানে ভূত ছাড়ায়, ওই ডাল একটা তখন সুহাসিনীর হাতে দিয়েছে, দিয়ে বলছে যে ও কেমন অবস্থায় আছে আমি তো জানি না, ঘরের মধ্যে রয়েছে, আমি বাড়িতে এর ক্রিয়া করছি, সব অনুষ্ঠান করছি, তুই নিয়ে আয় ওকে, হাতে কিন্তু ডালটা রাখিস, যখনই তোকে মানে কিছু একটা করতে যাবে এই ডালটা দিয়ে তুই বাড়ি মারবি, যখনই বাড়ি মারবি তখন দেখবি ও নিস্তেজ হয়ে যাবে। তো যখনই সুহাসিনী দেবী ঘরে ঢুকেছে, সেই রকম বীভৎস চোখ মুখ করে তেড়ে এসেছে, হ্যাঁ যখন তেড়ে এসেছে তখন সুহাসিনী দেবী ওই দাতুন ডালটা দিয়ে যখন মাথার মধ্যে এরকম বাড়ি মেরেছে, তখন একদম নিস্তেজ হয়ে গেছে। তখন বৌমাকে একদম শাড়ি ফাড়ি সব ঠিক করে বসিয়ে যখন মন্ত্র উচ্চারণ করছে, ওকে যখন ঝাড়ফুঁক করছে, ওই দাতুন দিয়ে যখন ওকে মেরে মেরে ঝাড়ছে, সেই কি বীভৎস, ওইটা আর লক্ষ্মীর গলা নয়, ওটা অন্য একটা কারোর গলা, বীভৎস চিৎকার করছে, বীভৎস মানে কি ওকে যেন মনে হচ্ছে কেউ মেরে কেটে খাচ্ছে, এরকম বীভৎস চিৎকার করছে। তখন বলছে যে এই তুই কেন ঢুকেছিস, তুই কেন আমাদের বাড়ির বউয়ের শরীরে ঢুকেছিস, তুই কোথার থেকে ঢুকেছিস আর কি কারণে ঢুকেছিস? তখন বলছে যে আমি ভুরকুণ্ড গাছে ছিলাম, এরা যখন ভুরকুণ্ড গাছের তলা দিয়ে আসছে, তো সেই সময় আমি নতুন বউয়ের ঘাড়ে চেপেছি আর কি। হ্যাঁ, তখন বলছে যে তোকে তো চলে যেতে হবে, তুই চলে যাবি। তখন বলছে নতুন বউয়ের সাথে আমি চলে যাব, আমাকে ছেড়ে দে, আমি নতুন বউকে নিয়ে যাব, আমি নতুন বউয়ের সাথে যাব। বলে একদম হবে না, তুই নতুন বউকে ছেড়ে তুই চলে যাবি। তারপরে তো যে ধরনের মন্ত্র উচ্চারণ করলো, তখন তো ওদের খুব কষ্ট হয়, তো যখন ওই ভূত ঝাড়ে, তো তখন চিৎকার করছে আচ্ছা আমি চলে যাচ্ছি, আমি ছেড়ে যাচ্ছি, আমাকে মারিস না, আমাকে মারিস না, আমি চলে যাচ্ছি, আমি ছেড়ে যাচ্ছি। তখন বলছে তুই চলে যাচ্ছিস, তুই ছেড়ে যাচ্ছিস, আমি কি করে আমরা তখন বুঝবো? তখন বলছে যে আমি একদম এখানেও থাকবো না, আমি অনেক দূরে চলে যাব, তোমরা ওই ভুরকুণ্ড গাছের ডাল যদি মানে আমি যখন চলে যাব ওই ভুরকুণ্ড গাছের ডাল ভেঙে যাবে, হ্যাঁ আমি চলে যাচ্ছি। তারপরে তো লক্ষ্মী এরকম যখন ঝাড়িয়েছে, লক্ষ্মী তখন এরকম অজ্ঞান হয়ে ঠাস করে মাটিতে পড়ে গেল। আর তখন ওর বাবা বলল কেউ আমার সাথে আসবে না, আমি দেখে আসি ওর কথাটা সত্যি কি সত্যি না। তখন হাতে হ্যাজাক নিয়ে ওই ভুরকুণ্ড গাছে শুধু একজনকে নিল যে কিনা চিনবে, বলল যে সে দূরে থাকবে, আমাকে শুধু দেখিয়ে দিতে হবে। তো সে দূরে দূরে ছিল, যে ওকে রাস্তা দেখিয়ে নিয়ে এসছে। আর তখন ওই সুহাসিনীর বাবা তখন ওই হাতে হারিকেন নিয়ে তখন যখন গেছে, দেখছে যে দূর থেকে উনি দেখালো যে ওই হচ্ছে ভুরকুণ্ড গাছ। আপনি একটু দেখেন যে তখন দেখছে হ্যাঁ জলের মধ্যে, গাছের দিকে তাকিয়ে তো বুঝতে পারছে না, অন্ধকার, জলের মধ্যে একটা প্রকাণ্ড ভুরকুণ্ড গাছের ডাল এরকম ভাঙা পড়ে রয়েছে। তখন যে বলল আচ্ছা ঠিক আছে, ও চলে গেছে, সত্যি কথা রেখেছে, ও চলে গেছে। তারপরে তো বাড়িতে নিয়ে এসে তখন ওই লক্ষ্মীকে আবার ভালো করে স্নান টান করিয়ে ঝাড়িয়ে ঝুড়িয়ে তখন বাড়িতে নিয়ে আসলো, ঘরে নিয়ে আসলো, নিয়ে এসে তখন বলছে যে 1 বছরের মধ্যে ও যেন মানে বাড়ির থেকে না বেরায়। হ্যাঁ,
বাড়ির থেকে যেন ও না বেরায়, কেন যেহেতু 1 বছরে তো মেয়েদের একটু অসুবিধা থাকে, তো বিয়ে হয়ে গেলে ছেলেদের অত থাকে না, 1 বছরের মধ্যে মেয়েদের গায়ে একটা নতুন বইয়ের একটা গন্ধ থাকে, তাতে অনেকেই মানে ভূত প্রেতের নজরটা পড়ে, তো ও যেন আর না বেরায়। তো যাই হোক, তারপরে আর ও 1 বছর সত্যিই বেরায়নি। আর তারপরেও যখন 1 বছর কেটে যাওয়ার পর যখন ও এদিক সেদিক গেছে বা বাপের বাড়িতে গেছে, তো ওর আর তেমন কিছু হয়নি, সত্যি ওকে ছেড়ে তখন সেই ভূত চলে যায়। তো এই ছিল আমার প্রথম গল্প, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। যখন আমি শুনেছিলাম, যে আমাকে যখন বলা হলো, আমার খুব ভালো লেগেছে। তো বলো তোমাদের কেমন লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে, বলো কেমন লাগলো তোমাদের। বলো কেমন লাগলো, ভয় ভয় লাগলো নাকি? হুম, বলো আসলে তোমরা সব কে কে জামাই ষষ্ঠী খেতে গেছো, আমি তো বুঝতে পারছি না। কে আছো, মানে বাপের বাড়ির থেকে দেখছো, একটু কমেন্ট করো। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে এসে গেছি। একটা গল্প শেষ হয়ে গেছে গো পাপিয়া। ঠিক আছে, তুমি রেকর্ডিং শুনে নিও, আরো তো আছে গল্প, থাকো। ঠিক আছে, কেউ, হ্যাঁ পাপিয়া বন্দ্যোপাধ্যায় লিখেছে দেরি হয়ে গেল। হ্যাঁ, তৃষা লিখেছে দারুণ লাগলো ঘটনাটা। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের গল্পে চলে যাচ্ছি। আমার মনে হচ্ছে সব জামাই ষষ্ঠীতে চলে গেছে, তো অনেকেই আর কি মানে ইয়ে নেই মনে হচ্ছে। সৌমি রয় লিখছে এটা আবার পরে শুনবো, রেকর্ডেড পুরোটা শুনতে পাইনি। আচ্ছা, রঞ্জিতা পল লিখেছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, তোমাদের যদি ভালো লাগে, সত্যি আমারও খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমি পরের একটা গল্পেতে চলে যাচ্ছি। হ্যাঁ, এই গল্পটা, এটাও খুবই মোটামুটি পুরনো, খুব পুরনো না। এটা হচ্ছে এই ধরো বলছে যে 10-12 বছরের একটা ঘটনা। তো এই ঘটনাটা মানে তোমাদের চুয়াডাঙ্গা বলে একটা জায়গা আছে, তো সেই জায়গাটার একটা ঘটনা। চুয়াডাঙ্গা না কাষ্টডাঙ্গা কি একটা, হ্যাঁ কাষ্টডাঙ্গা মনে হয়। তো যাই হোক, এখন সেইখানকারের একটা আমি ঘটনা বলছি। এখন বলছে কি, মানে এটা মানে যে পাঠিয়েছে, এটা পাপিয়ার মানে পাপিয়া পাঠিয়েছে, এটা পাপিয়ার দিদির সাথে হয়েছে। হ্যাঁ, তো পাপিয়ার দিদির সাথে ঘটনাটা ঘটেছে যখন পাপিয়ার দিদি সুমনা যখন মানে প্রেগনেন্ট ছিল। তো সেই সময় কি হয়েছে, মোটামুটি ধরো এই 8 8 মাস, 7 থেকে 8 মাসে পড়েছে, হ্যাঁ প্রেগনেন্সি। তো সেই সময় কি হয়েছে, হঠাৎ একদিন কি করেছে, মানে পাপিয়ার জামাইবাবু একদিন বলছে কি করেছে বলতো, মানে ও বাড়িতে ফিরছে, বাজারে গিয়েছিলেন, হ্যাঁ। তো বাজার থেকে যখন বাজার করে বাড়িতে ফিরছে, তো সেই সময় দেখছে কি, সরি, সেই সময় দেখছে একটা বেড়াল বাচ্চা। তো ও ভেবেছে, পাপিয়ার জামাইবাবু ভেবেছে যে আমার হাতে মাছের ব্যাগ রয়েছে, তো বিড়ালটা হয়তো ওই মাছের ব্যাগের জন্যে আমার পেছন পেছন মাছের গন্ধ পেয়েছে, আসছে। তো ওকে ধরেছে, বাজার থেকে যখন এসছে, একটা সান বাঁধানো ঘাট ছিল, ওদের ওই সান বাঁধানো ঘাটটা পেরিয়ে আসতে হয় আর কি বাড়িতে। হ্যাঁ, তো ওই সান বাঁধানো ঘাটের ওখান থেকেই হঠাৎ বিড়ালটা এরকম ম্যাও ম্যাও করছে, আর ওই ওনার পেছনে পাপিয়ার জামাইবাবুর পেছন 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 আসছে। তো যখন এরকম আসছে, আর ও না ওর জামাইবাবু ভাবছে কি, যে এ বাবা এ তো ভালো জেলা, হাই হাই কুকুরে ধরবে, এতে ধরবে, বাচ্চা বেড়াল তো, যা যা, হাই করছে। কিন্তু কিছুতেই বেড়ালটা ওনার পিছু ছাড়ছে না, ঠিক ওই ব্যাগের সাথে সাথেই, ওনার সাথে সাথেই বেড়ালটা আসছে। তো তারপরে উনি ভাবলো কি, যাক গিয়ে যে বাচ্চা বেড়াল, থাক, উনি আর ওদিকে আর মন না দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসছে। বাড়ি চলে এসছে, বাড়িতে এসে ব্যাগ ঠ্যাগ রেখেছে, পাপিয়ার দিদি এরকম এসে সব উঠে বাজার টাজার নিয়ে মাছ ঠাছ কেটে, হ্যাঁ রান্নাঘরে ঢুকেছে। তো তখন না বেড়ালের আওয়াজ, যখন বেড়ালের আওয়াজ, তখন পাপিয়ার দিদি ও জামাইবাবুকে বলছে, কি গো দেখো না, ঘরে বিড়াল ঢুকে গেল নাকি, দেখো আমি মাছ রেখেছি, মাছ খেয়ে যাবে। তো তখন ওর জামাইবাবু বেরিয়ে এসে দেখে
সেই বাচ্চা বেড়ালটা, যেটা কিনা রাস্তায় ওর পিছু নিয়েছিল। তো ওর জামাইবাবু ভেবেছে কি যে হয়তো চলে গেছে, কিন্তু ও যে কখন চুপিসারে ওর জামাইবাবুর সাথেও ঢুকে পড়েছে সেটা কিন্তু ওর জামাইবাবু সেই সময়টা খেয়াল করতে পারেনি। তো বলছে কি যে আচ্ছা ঠিক আছে থাক, বাচ্চা বেড়াল আছে, থাক কোনো অসুবিধা নেই, থাক, ও অনেক তাড়িয়েছি গো, রাস্তার থেকে এসেছে। তো তখন কি করেছে ওর দিদি, বলছে কি ওর দিদিরও একটু মায়া, দেখো এমনিতেও মানুষের পোষ্যর উপর একটা মায়া থাকে। তো বলছে আচ্ছা ঠিক আছে, এসেছে যখন রাস্তা দিয়ে, ঠিক আছে থাক। তো ওর দিদি রান্না বান্না করেছে, করে খেতে দিয়েছে, দিব্যি খেয়ে ঠেয়ে নিয়েছে। এখন বেশ কিছুদিন হয়েছে বেড়ালটা না সব সময় মানে এমন করে পায়ের, ওর দিদির পায়ের মানে আচানক ধরো ওর দিদি হেঁটে যাচ্ছে, চট করে এমন করে পায়ের ফাঁকা দিয়ে যাবে না, মানে একটু হলে যেন মনে হয় ওর দিদি পড়ে যাবে। এমনিতে দেখো এই সময় প্রেগনেন্ট থাকলে কি হয়, স্টেপটা তো ও যতটা মনে করে ফেলছি ঠিক তার থেকে কম স্টেপ পড়ে, যার জন্য দেখো এই সময় না মানে মহিলারা পড়ে যায়, তো পড়ার টেন্ডেন্সিটা বেশি দেখা যায়। তো ও কি করেছে 2-3 দিন না এই জিনিসটা থেকে ও সামলিয়ে গেছে। তখন ও না বলছে ওর পাপিয়ার জামাইবাবুকে, কি গো বিড়ালটা কেমন গো, এমন করে চুপিসারে আমার পায়ের কাছে, এমনিতেও বিড়ালটা না পায়ে পায়ে চলে, আর বলছে ও এমন করে চুপিসারে আমার পায়ে ফাঁকা দিয়ে যায়, আমি যখনই স্টেপটা ফেলি না আমি মনে হয় কি যে পড়ে যাবো এইরকম একটা। হ্যাঁ, তো তখন ওর যাইবো না হাসে, বলছে কি ও তোমাকে আসলে খুব বেসে ফেলেছে, ওই কারণেই না ও ওইরকম করছে। তো এবার কি হয়েছে, বেশ কিছুদিন ধরে ওরা খেয়াল করছে যে বিড়ালটা না বাচ্চা না, বিড়ালটা যেন মনে হচ্ছে, মানে দেখো অতি অবশ্যই বাচ্চা বিড়াল বাড়বে, এটা ঠিক কথা, কুকুর বিড়ালের বাচ্চা বাড়ে, কিন্তু এ যেন মনে হচ্ছে অতি দ্রুতভাবে বিড়াল বাচ্চাটা বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে কদিনের মধ্যে একটা যেন বয়স্ক একটা বিড়াল ছানা হয়ে গেছে। হ্যাঁ, এইরকম একটা বড় একদম বিড়াল। তখন না ও বলছে কি রে ভাই, মানে ওরাও মনে মনে ভাবছে দেখো পুষিটা কত বড় হয়ে গেছে। তখন বলছে হ্যাঁ, তখন বলছে যে খাওয়া দাওয়া পাই তো, ওই কারণেই মনে হয়, মানে পেট ভরে খেতে, ওখানে মনে হয় যেখানে ছিল খেতে পেত না, আসলে এর বয়স ছিল বেশি, বাচ্চা বাচ্চা লাগতো, খেতে পেত না। তো তারপরে ওদের না এই একটা জিনিস, তখন ওর পাপিয়ার দিদি দেখলো যে ওর সবসময় না বেড়ালটা ধরো শুয়ে রয়েছে, ওর দিদি বিড়ালটা কি করতো, এসেই না এমন ভাবে মানে পাঞ্জাটা মারতো একদম পেটে। বলছে মানে জানি আদর করে বিড়াল পাঞ্জা মারে, কিন্তু ধরো গালে মারবে, হাতে মারবে, আদর করে মুখে মারবে, কিন্তু ওর যেন বেশি দেখি টার্গেটটা পেটের মধ্যে মারার। হ্যাঁ, কি মানে শুয়ে থাকলে চট করে এসে পেটের মধ্যে পাঞ্জাটা মারছে। আবার যখন হাঁটে চলে এরকম পায়ে ওই জিনিসগুলি এখনো আছে, যে এমন করে ওর পায়ের তলা দিয়ে নিঃশব্দে যাবে পায়ের ফাঁকা দিয়ে, যে স্টেপ ফেলতে গেলেই যেন ও মনে হয় পড়ে যায়। হ্যাঁ, এমনিতেই ভারসাম্যটা রাখা খুবই মুশকিল এই সময়। তো অনেকদিন না বলেছে তুমি না এই বিড়ালটাকে বিদেই দাও, এই বিড়ালটাকে বিদেই দাও, আমার ভালো লাগছে না বিড়ালটা। বলছে যে কেমন করে আমার যেন না ভালো লাগে না, একটা আমি যেন একটা ভয়, একটা আতঙ্ক লাগে আমার বিড়ালটাকে দেখলে, ও কেমন করে এসে না এরকম পেটের মধ্যে এরকম করে। হ্যাঁ, তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমার যখন ভয় লাগে এমনি কোনো ব্যাপার না, তো তোমার যখন ভয় লাগে আমি ওকে, ঠিক আছে আমি ওকে ছেড়ে দিয়ে আসবো কোথাও। হ্যাঁ, তো এই রাত্রেবেলা এই কথা হলো, পরের দিন ওর জামাইবাবু চলে গেছে অফিসে, অফিস থেকে যখন ফিরছে সেই সময় ওর জামাইবাবু দেখছে দরজাটা না এরকম, মানে এটা কেমন লাগছে, মানে ওর দিদি এসে খুলে দেয় এরকম না, দরজাটা মনে হচ্ছে হাট করে খোলা, ঘরে যেন মনে হচ্ছে কেউ নেই। তখন ওর দিদিকে এরকম ডাকতে ডাকতে ওর জামাইবাবু যখন রান্নাঘরটার সামনে গেছে, তো সেই সময় দেখছে ওর দিদি পড়ে রয়েছে, পড়ে গিয়ে বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, মানে চারিদিকে এরকম মানে রক্ত এরকম ধারা দিয়ে নেমেছে, আর ওই রক্তের মানে ছাপ বিড়ালের, আমি কি বলবো আমার গায়ে কাঁটা দিচ্ছে, বিড়ালের পায়ের ছাপ পুরো দরজা দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেছে।
আর ওর দিদি একদম মানে সংজ্ঞা হারিয়ে গেছে, ও সেন্সলেস হয়ে ওর দিদি ওই রান্নাঘরটার সামনে, মানে ও কখনো রান্নাঘরে ঢুকতে গিয়েছিল ঠিক সেই সময় ওকে ফেলে দিয়েছে পায়ে ওই রকম করে। তো এই চেষ্টাটাই করছিল বিড়ালটা। তখন ওর দিদি ওই রকম দেখে তো চিৎকার করে ওর জামাইবাবু মানে আশেপাশের লোকজনকে ডেকে কান্নাকাটি, মানে থরথর করে ওর জামাইবাবু কাঁদছে, ওই কাঁপছে ভয়ে আর কাঁদছে যে কি হয়ে গেল সর্বনাশ। তখন তো সব আশেপাশের লোকজন এসে অ্যাম্বুলেন্স নিয়ে আসলো, অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওকে সাথে সাথে নিয়ে যাওয়া হলো হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার পর তখন বলছে এরকম বেবি আর নেই, মিসক্যারেজ হয়ে গেছে। তখন ওই বাচ্চা ওয়াশ করে করে দিল, দেওয়ার পরে তখন যখন খুব তো কাঁদছে, যখন জ্ঞান ফিরেছে তখন পাপিয়ার দিদি খুব কাঁদছে। তখন না বাড়িতে এসে বলছে তোমাকে আমি বললাম না যে বিড়ালটা আমার, এই বলে কি জানো, আমি রান্নাঘরে যাব তার আগেই ও কি করেছে আমাকে, মানে ও এমন ও ঘর ঘর করে এরকম যখন ডাকছে বা যখন আমি ওর দিকে এরকম ঘুরেছি তখন আমার মনে হলো কি ওর চোখটা না ধক ধক করে জ্বলছে। হ্যাঁ, এইবারে আমি কি করেছি, এই যা বলে আমি এইরকম একটা লাঠি তুলেছি আমি, তারপরে ও যে কখন ছিটকিয়ে এসে আমার পায়ের ফাঁকে ঢুকেছে আমি বুঝতে পারিনি, আমি ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছি। তারপর তো খুব কান্নাকাটি করলো, তো আর কি করা যাবে, এখন এরকম অদৃষ্টের ফেট ছিল, এরকম হয়ে গেল। তো তারপরে অনেক বছর পর তারপর ওনার আবার একটা বেবি হয়েছে, মেয়ে হয়েছে, কিন্তু একটা দূর সময় ওদের গেছে যে এইটা না কাউকে বলার মতন, বলছে এটা কেউ বললে বিশ্বাস করবে না, কিন্তু ওই যে রক্তের পায়ের বিড়ালের ছাপ ও ও কি করে এইখানে ছিল, আর তারপরে তাহলে ওকে কেন দেখা গেল না। হ্যাঁ, যে বুদ্ধি থেকে আর এইটার ব্যাখ্যা করা যাচ্ছে না। তো বলছে যে এই ঘটনাটা এমন সবাই জানে না, কিন্তু কিছু কিছু লোক জানে, যেটাকে অনেকেই বিশ্বাস করেনি। তো এটা তোমাকে বললাম, দেখো তুমি যদি মানে বিশ্বাস করো তাহলে গল্পটা বলতে পারো। তো এই ছিল আমার দ্বিতীয় গল্প। বলো তোমাদের কেমন লাগলো আমার দ্বিতীয় গল্পটা? সব কোথায় গেলে কমেন্ট করো। তোমার কথা তো পরে আসি, আচ্ছা মিউট না আচ্ছা, করলে তো কমেন্ট পাবে ঠিক না। আছে ঠিক আছে, সরি। সবাই কি আজকে জামাই ষষ্ঠী আজকে খেতে গেছো? জামাই ষষ্ঠী খেতে গিয়ে সব ভালো মন্দ খাচ্ছে, তার মধ্যে একটু বৃষ্টিও পড়েছিল। হ্যাঁ, সব রেস্ট আমাদের ওখানে করছে। বৃষ্টি হলো। হ্যাঁ, একটুখানি বৃষ্টি হলো। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে গো? আমাদের তো একটুখানি ঝুপঝাপ করে হলো, আরো বেশি গরম তাতে। ঠিক আছে, তাহলে আমি এর পরের গল্পে চলে যাচ্ছি। নেই তোমরা সব কমেন্ট যখন করছোই না, তখন ঠিক আছে, বাপের বাড়িতে সবাই এনজয় করো, কোনো ব্যাপার না। হুম, তোমরা সব এনজয় করো, আমি তাহলে আমার পরের গল্পে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমি এর পরে যেই গল্পটা বলছি, এই গল্পটা মানে একটা শোনার যে এই গল্পটার মধ্যে একটা কষ্টও আছে। তো গল্পটা হচ্ছে এই মানে বেশি জায়গাটা আমি বলতে পারবো না। তো গল্পটা হচ্ছে মানে শুভশ্রী বলে একটা মেয়ের জীবনী একটা। তো শুভশ্রীর যখন বিয়ে হয়, তো শুভশ্রীর বাবা মা খুবই ভালো দেখে একটা ছেলে পাত্র খুঁজে আর কি ওদের জন্য বিয়ে দিতে গিয়েছিল। তো বেশি বড় হবে না, এখানে নিয়ে আসি। তো শুভশ্রী কি করেছে তখন, ওর মানে বাবা মা যখন দেখে বিয়েটা দিয়েছে, তো সেই সময় ওর মনে হলো কি যে মানে ওরও খুব পছন্দ হয়ে গিয়েছিল। এক তো মানে ইসে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতো, তারপরে হচ্ছে বিশাল বাড়ি ঠাড়ি, এক ছেলে, বাবার এক ছেলে। হ্যাঁ, তো এই জন্যে না ওর বিশেষ করে বাবার প্রচন্ড পছন্দ ছিল ছেলেটাকে। হ্যাঁ, তারপরে তখন কি করেছে, যখন বিয়ে হয়, তো বিয়ের রাত বা বিয়ে এক সপ্তাহ শুভশ্রী কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, তো এক সপ্তাহ এক মাসের মাথায় হঠাৎ করে শুভশ্রী বুঝতে পারলো যে যার সাথে ওর বিয়ে হয়েছে সে হচ্ছে এক ধরনের, মানে ও যে কি ধরনের নেশা করে ভগবান জানে। বলছে
প্রচণ্ড রাত হলে ওর সাথে অশান্তি, অত্যাচার, নোংরা নোংরা ভাষায় গালিগালাজ আর মারধর করতো। ওকে রাত্রির হলে। ঠিক সকালবেলা একদম ও অন্যরকম। সকালবেলা একদম মানে ও কিচ্ছু জানে না, এত বিনয়ী, এত ভালো, এত ভদ্র, এই রকম। তো এইভাবে ওর ওপরে যখন, শুভশ্রীর ওপরে যখন দিনের পর দিন এরকম টর্চার করে যাচ্ছে, তো সেই সময় তখন শুভশ্রী বলল কি, বাড়িতে জানালো যে মা, এবার ওরাও তো এরকম দেখতে পাচ্ছে যে গায়ের মধ্যে কখনো কালশিটের দাগ করে থাকছে, হ্যাঁ, তো কখনো মেয়ের মুখ দেখলে বোঝা যায় মা কষ্ট পেত, কিন্তু বাবার না এইটাতে কোনো হেলদোল ছিল না, যেহেতু মানে বিশাল বড় লোক, তার মধ্যে সরকারি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, দেখতেও সুন্দর, তো বললো দেখ মা একটু মানিয়ে নে, হ্যাঁ একটু মানিয়ে নে। কিন্তু মানিয়ে নে আর কতদিন হয় এরকম প্রত্যেক দিন, মানে শ্বশুর শাশুড়িও এটা নিয়ে কোনো কথা না, উনরা আরো উল্টে বলতো কি যে আমার ছেলে নেশা করে দেখেই তো আমি বিয়ে দিলাম, যে বিয়ের পর আমার ছেলে শুধরিয়ে যাবে, কিন্তু বিয়ের পর যখন আমার ছেলে শুধরালো না, তো এখানে তো তোমার দোষ দেবো, তুমি তো আমার ছেলেকে শুধরাতে পারলে না। হ্যাঁ, তো এখন দেখো এদিকে বাপের বাড়িতে মুখ পাচ্ছে না, এদিকে মানে বাবাকে যখন বলছে বাবা বলছে মানিয়ে নে, এদিকে শাশুড়ি ওর ওপরে এরকম দোষারোপ করছে, শ্বশুর শাশুড়ি। তো যাই হোক, এখন ও কি করবে, মানে ওর আর মানে ভেবে পাচ্ছে না যে একটা মানে একটা শিক্ষিতা মেয়ে এভাবে কি করে ও তিলে তিলে মরতে পারে। হ্যাঁ, তো কি করবে ভেবে উঠতে পারছে না। তো রাত হলে এরকম যখন টর্চার করে, হ্যাঁ, তখন ও এরকম শাসায় যে আমি চলে যাব, চলে যাবি এই করবি, মানে আরো ওকে মারতো। তো যাই হোক, ভগবান হয়তো খুব কান্নাকাটি করতো দেখে ভগবান হয়তো ওর কথা শুনেছে। ঠিক বছর খানিকের মধ্যে এতভাবে ডাঙ্ক ছিল ও, মানে এত ও নেশা করেছে যে ও মানে অ্যাক্সিডেন্ট করে, 4 চাকা একদম পিষে দিয়ে চলে গেছে ওকে, একটা বড় লরি এসে 4 চাকা পিষে দিয়ে চলে গেছে। তো যখন ওকে এরকম ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তো সেই সময় এখন বাড়িতে যখন ওই 13 দিনের কাজ, মানে 13 দিন অবধি না আত্মা বাড়ির মধ্যে থাকে। হ্যাঁ, 13 দিন পর যাই হোক সদ্গতি হয়, যেই যদি পেটজনিতে যায়, স্বর্গে গেলে স্বর্গে যায়, এই রকম। হ্যাঁ, তো ওই 13 দিনের মধ্যে মানে ও বলছে যে আমি যখন ঘুমিয়ে রয়েছি, তো সেই সময় ঘরের মধ্যে পুরোপুরি সশরীরে, এই না যে কোনো আবছা ছাওয়া বা কিচ্ছু না, ও মনে হচ্ছে সশরীরে আমি ঘুমিয়ে রয়েছি, ওই ঘুমের মধ্যে ও আমাকে একদম চুলের মুঠি ধরে পুরো টেনে আমাকে একদম তুলে দিয়ে ওই ধরনের ও টর্চার করছে, যেগুলি কিনা ও আগে আমার সাথে করতো। হ্যাঁ, এখন তো আমি প্রথম রাত্রে বুঝতে পারিনি যে আমি তাহলে কি স্বপ্ন দেখলাম নাকি, হ্যাঁ, একদম এরকম সশরীরে কি করে আমি দেখতে পারি। হ্যাঁ, তো তখন না ও উঠে যখন ও আয়নার সামনে গেছে, তখন দেখছে না ওর গালের মধ্যে, ওকে যে চুল ধরে টেনে যে গালের মধ্যে পাট করে একটা চড় মেরেছে, পুরো মানে হাতে আঙুলের ছাপ ওর গালের মধ্যে। হ্যাঁ, তখন বলছে না আমি তো ভুল করিনি। ও তখন একদম দোতলা থেকে দৌড়াতে দৌড়াতে নিচে এসে শাশুড়িকে, তখন কাঁপছে, এরকম থরথর করে কাঁপছে, যে যেই মানুষটা জীবিত থাকতে এত ভয়, মানে এত আতঙ্কিত ওর কাছে ছিল, তো মরে যাওয়ার পর তার কি অবস্থা। তখন যখন এসে শ্বশুর শাশুড়িকে বলেছে, তখন শ্বশুর শাশুড়ি বলছে কি ও কিছু না, তুমি ভুল দেখেছো, হ্যাঁ ভুল দেখেছো, ও কিছু না। তা বলছে যে না আমি ভুল দেখিনি মা, হ্যাঁ আমার সত্যি আমার সাথে এরকম করেছে। বলে কি তুমি যাও, তুমি এখন ওপরে যাও তো, মাথা খারাপ করো না। তো ও যখন সিঁড়ি দিয়ে এরকম উঠতে উঠতে যাচ্ছে, সেই সময় ওর শ্বশুর শাশুড়ি আলোচনা, মানে ওরাও দেখেছে। তো তখন বলছে আমার বললাম না আমার ছেলে দেখেছো ফিরেছে, আমার ছেলে ফিরেছে, এরকম করছে ওরা। ওই কথাটা যখন ওর কানে গেছে, তখন ও বলছে যে তো মহাসাংঘাতিক, আমার তো এখানে মানে কি করব, আমি তো কাজ না হয়ে তো আমি এখান থেকে যেতেও পারবো না, তখন আমি কি করব, হ্যাঁ আমি কি করে থাকবো। তো সেই দিন তো একদম খুব ভয়ে ভয়ে সারাটা দিন ওর কাটলো। এখন কি করেছে, রাত্রির বেলা ও যখন আয়নার সামনে গিয়ে এরকম দাঁড়িয়েছে, নিজেকে ঠিক করছে, চুল ঠুলগুলি এরকম দেখছে, ঠিক করছে নিজেকে, তো সেই সময় কি করেছে,
হঠাৎ করে বলছে জানলা দিয়ে একটা হাওয়া আসলো, আর জানলার পাশেই ছিল ওদের একটা এরকম মানে ওই সেন্টার টেবিলে ছিল হচ্ছে তোমার ওই ফুলদানি ছিল। বলছে এমন একটা হাওয়া দিয়েছে, ফুলদানিটা পুরো, বলছে পর্দায় যদি ফুলদানি লাগে তাহলে সেটা ছিটকে পড়বে, এরকম এইভাবে পড়বে, সেটাকেও ছুঁড়ে দেওয়ার মতন আলনাই মানে আয়নার কাছে গিয়ে মারতে পারে না। হ্যাঁ, বলছে এমন করে আয়নার কাছে গিয়ে এরকম মারলো যে আমি যদি না সরে যেতাম তাহলে আমার মাথা টাথা ওখানে ফেটে আমি ওখানেই অজ্ঞান হয়ে যেতাম। হ্যাঁ, বলছে আমি তখন কি করব, এদিকে শ্বশুর বাড়িতে মানে শাশুড়ির ঘরে যাব, শাশুড়িও তো আমার সাথে এরকম করছে, আমি কি করব, তাহলে আমি কি করে সারা রাত এইরকম থাকবো। তারপরে ও তখন সাথে সাথে মাকে ফোন করেছে, মাকে ফোন করে মাকে সব জানালো যে মা আমার সাথে না এরকম হচ্ছে, আমি কি করব, আমি তো আর এখানে থাকতে পারছি না, আমাকে যদি কিছু করে ফেলে, ওর এরকম প্রেতাত্মা এসে এরকম করছে। তো মা কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছে যে হতে পারে, কারণ যেই ছেলেটা এত টর্চার আমার মেয়েকে জীবিত অবস্থায় করেছে, তো মরে যাওয়ার পর ওর আত্মা আরো কতটা ভয়ানক হয়ে গেছে। তখন বলছে মা তুই কি করবি এখন? তো বলছে যে মা আমি কি করব, আমি তো এখানে রাত্রেবেলা থাকতে পারবো না আর। হ্যাঁ, তখন বলছে যে দেখ আজকের রাতটা তুই কোনো রকমে কাটার, সবসময় ঠাকুরের নাম নে, ভগবান তোকে রক্ষা করুক, কালকে আমি তোর সাথে থাকবো। হ্যাঁ, তো যখন ও রাত্রির বেলা মানে দরজা জানলা প্রচণ্ডভাবে টাইট করে বন্ধ করে ও ঠাকুরের নাম নিয়ে, ঠাকুরের একটা এরকম ছবি নিয়ে ও এরকম শুয়ে ঠক করে কাঁপছে, ও শুনতে পাচ্ছে সারা ঘরময় না ওই রকম মানে মানে হুংকার দিয়ে এরকম সারা ঘর ঘুরছে, আর ওকে কিছু করতে পারছে না, ঠাকুরের নাম নিয়ে আর গায়ে এরকম গায়ের মধ্যে এরকম ভগবানের ফটো নিয়ে না মানে শুয়ে রাম 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 এরকম করে যাচ্ছে। তারপরে ওই রাত ভোর যেন মনে হচ্ছে ঘরের মধ্যে কিছু একটা করে ফেলবে, মানে পেলে ও এইটা কাচের এইটা ফেলে দিচ্ছে, ওইটা ফেলে দিচ্ছে, এইটা ভেঙে দিচ্ছে, কিন্তু ওকে কিন্তু কিছু করতে পারছে না, ঝনঝন ঝনঝন করে এরকম ভাঙার আওয়াজ হচ্ছে। শ্বশুর শাশুড়িও তবুও ঘরের মধ্যে আসে না, যে নিচের থেকে আওয়াজ তো নিশ্চয়ই ওনরা পাচ্ছে, ওয়ে কিন্তু ঠক করে কাঁপছে। হ্যাঁ শুভশ্রী, যাই হোক ওইভাবে তো মানে বিভীষিকার মতন রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা ওর মা আসলো, ওর মা এসে তখন ওর সাথে থাকলো। ওর মা আসাতে ওর মা পুরো বুঝতে পারছে, বলছে যে বাথরুমে গেছি এমন ভাবে কেন, মানে আমি কেন এসেছি, বলছে এমন করে আমাকে মানে পাটা আমার হড়কে গেল, কিন্তু অথচ হড়কে যায়নি, মনে হলো যেন কেউ আমাকে ধাক্কা দিয়ে বাথরুমের মধ্যে ফেলে দিয়েছে। তখন আমি বললাম যে ঠিক আছে এখানে যা কাজ হবে না হবে তুই আমার সাথে চল, এমনিও তুই এখানে থাকবি না, অমনিও তুই এইখানে থাকবি না, বাদ বাকি কাজ যেটুক করতে হয় আমি তোকে এইখান থেকে নিয়ে গিয়ে আমি বাড়িতে করাবো। তারপরে সেই পরের দিন ওর মা তখন ওই মেয়েকে শুদ্ধ এই নিয়ে তো তখন মানে বিয়ানের সাথে প্রচণ্ড অশান্তি। হ্যাঁ, আপনার মেয়ের জন্যে আমার ছেলে মারা গেছে, আপনার মেয়ে ডাইনি আমার ছেলেকে খেয়ে নিয়েছে। বলছে আপনি যাই বলেন, বাবার অতটা ইচ্ছে ছিল না, যেহেতু স্বামীর সব কিছু পাবে, সম্পত্তি এই সেই বাড়ি ঠাড়ি, মা বলছে আমি আর এইখানে রাখবো না। হ্যাঁ, তারপরে পরের দিন ওরা সকালবেলা মা মেয়েতে তখন বাড়িতে গিয়ে রেহাই পায়। তারপর তো সে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো, বললো দেখ অসুচ মানে অসুচ, এটা তোকে মানতেই হবে, এটা ওখানে মেনে ওখানেই আলাদাভাবে কাজ টাজ করে ও আর জীবনের তরে আর শ্বশুর বাড়িতে আসেনি, এখন যেখানে আছে ভালো আছে, ও ছোটোখাটো একটা চাকরি করছে, তো ওর জীবনটা ও মোটামুটি গুছিয়ে নিয়েছে এখন। তো এই ছিল আমার শেষ ঘটনা। আজকে তোমাদেরও মুড নেই, তোমরাও নেই, সব যে যার আদর খাচ্ছ বাপের বাড়িতে গিয়ে। খুব ভালো, সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করো, এনজয় করো, খুব 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 ভালো থাকো। হ্যাঁ, আশা করি তোমরা সবাই আজকের দিনটা খুব মন দিয়ে মায়ের সাথে কাটাবে। আচ্ছা সৌমি রয় বলছে মরে গিয়েও শান্তি দিল না, কি সাংঘাতিক। হ্যাঁ, আর আগের স্টোরিগুলোর কমেন্ট করেছে, সৌমি রায় লিখেছে ভীষণ মর্মান্তিক, রঞ্জিতা পল লিখেছে ভালো লাগলো, খুব মর্মান্তিক ঘটনা। আচ্ছা ঠিক আছে, আজকে এমনিতেও একটু মানে ইসে নেই তো, এমনিতেও 11টা বেজে গেছে, তো
তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ করো, এনজয় করো। আর গুড নাইট। হ্যাঁ, আবার আসবো, আবার দেখা হবে। তো তোমরা খুব 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 ভালো থাকো। আমি ভালোভাবে বলছি, আবার বলছি, বারবার বলছি, তোমাদের ভীষণ ভালোবাসি। তোমরা খুব ভালো থেকো। কিডস তৃষা লিখছে দারুণ ঘটনা। ঠিক আছে? তো আর যারা তোমরা শোনোনি তারা সবাই রেকর্ডিংটা শুনে নিও, প্রত্যেকে রেকর্ডিংটা শুনে নিও, কেমন? ঠিক আছে, গুড নাইট।